সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের জাহানারা ইমাম রচিত ৭১-এর দিনগুলি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে আমরা যা যা শিখতে পারবো, এই যে জাহানারা ইমাম রচিত ৭১-এর দিনগুলি, এই ৭১-এর দিনগুলি রচনার লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব এবং এই রচনার কিছু অংশ আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এবং এই অংশটুকুর মধ্যে যে শব্দার্থগুলো থাকবে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা মূল পাঠে চলে যাই। প্রথমেই আমরা ৭১-এর দিনগুলি যিনি লিখেছেন জাহানারা ইমাম, তার সম্পর্কে জেনে নিব, অর্থাৎ আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের জেনে নিতে হবে জাহানারা ইমামের জন্মসাল। লক্ষ্য করো, জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ৩রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে। জাহানারা ইমামের পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল আলী। তিনি কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, অর্থাৎ জাহানারা ইমামের পিতা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এখন চলো আমরা জাহানারা ইমামের শিক্ষা জীবনে চলে যাই। জাহানারা ইমাম ১৯৪৭ সালে কলকাতার লেডি বেবোর্ন কলেজ থেকে বিএ পাশ করেন এবং পরবর্তীতে ঢাকার সিদ্ধেশ্বরী যে স্কুল আছে, ঢাকার সিদ্ধেশ্বরী স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। জাহানারা ইমাম যখন ঢাকার সিদ্ধেশ্বরী স্কুলের শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, সেই সময়ই কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড এবং বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। মানে শিক্ষক থাকার পাশাপাশি কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএড করেছেন এবং বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তার প্রথম সন্তান রুমি যোগদান করেন, অর্থাৎ জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম ছিল রুমি। তিনি ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই যে যুদ্ধে বিভিন্ন সময় অস্ত্র আনা নেয়া করার প্রয়োজন ছিল, তখন কিন্তু এই জাহানারা ইমাম সেই অস্ত্র আনা নেয়াতে সহযোগিতা করেছেন। নানা প্রকার অপারেশনে জাহানারা ইমাম তার সন্তান রুমি এবং রুমির যে সহযোদ্ধা আছে তাদেরকে সহযোগিতা করেন। যুদ্ধের শেষের দিকে জাহানারা ইমামের প্রথম সন্তান রুমি শহীদ হন এবং আমাদের জাহানারা ইমাম হন শহীদ জননী। মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক গ্রন্থ ৭১-এর দিনগুলি সর্বত্র সমাদৃত। মুক্তিযুদ্ধের যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ নিয়ে আমাদের জাহানারা ইমাম শহীদ জননী যে গ্রন্থটি রচনা করেছিলেন ৭১-এর দিনগুলি, সেটি কিন্তু সর্বত্র সমাদৃত। এই অংশে চলো আমরা জাহানারা ইমাম রচিত বেশ কিছু গ্রন্থ আছে সেগুলো জেনে নিই। জাহানারা ইমাম রচিত গ্রন্থগুলো হচ্ছে গজ কচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য জাহানারা ইমাম বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। জাহানারা ইমাম ৭১-এর ঘাতক, দালাল, রাজাকার, আলবদর, আল শামসের শাস্তির দাবিতে চিরকাল সংগ্রাম করে গেছেন। এখন আমাদের জাহানারা ইমামের মৃত্যু সালটি জেনে নিতে হবে। ১৯৯৪ সালের ২৬শে জুন এই মহিষী নারী পরলোক গমন করেন। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ৭১-এর দিনগুলি মূল পাঠে চলে যাব। জাহানারা ইমাম তার স্মৃতিচারণমূলক গ্রন্থ ৭১-এর দিনগুলি, এই গ্রন্থে তিনি বিভিন্ন সময়ের উল্লেখ করেছেন। বিভিন্ন তারিখে ওই দিন কি বার ছিল, ওই দিন কত তারিখ ছিল সেটা উল্লেখ করে ওই দিনের স্মৃতি তিনি এখানে তুলে ধরেছেন। তো চলো আমরা প্রথমে পাঠ্যপুস্তক থেকে কিছু কিছু অংশ পড়ে তারপর ওই অংশে লেখক জাহানারা ইমাম কি বোঝাতে চেয়েছেন বা তার অনুভূতি কি সেই সম্পর্কে আলোচনা করব। ৪ দিন ধরে বৃষ্টি। শনিবার রাতে
কি মুষলধারে যে হলো। রবিবার তো দিনভর একটানা। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে রোদ দেখা গেছে, মাঝে মাঝে এক পশলা বৃষ্টি। জামি ছড়া কাটছিল। রোদ হয়, বৃষ্টি হয়, খ্যাকশিয়ালের বিয়ে হয়। কিন্তু আমার মনে পাষাণ ভার। এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই। ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বসার ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। এইরকম সময়ে করিম এসে ঢুকলো ঘরে। সামনে সোফায় বসে বলল, ফুফুজান, এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। আপনারা কোথাও যাবেন না? আমরা এতক্ষণ যে অংশটি পড়লাম সেই অংশটুকু জাহানারা ইমাম 1971 সালের 13ই এপ্রিল মঙ্গলবার লিখেছিলেন। এই অংশে আমরা একটি নাম দেখতে পাই, সেটা হচ্ছে জামি। জামি লেখিকার ছোট ছেলে। এই অংশটুকুতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং লেখিকার মন প্রচন্ড খারাপ ছিল। লেখিকা একটু চিন্তিত ছিলেন এবং সোফায় বসে বসে জানালার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। তখন লেখিকার কাছে করিম নামের একজন আসলো এবং তিনি এসে বললেন যে এখন আসলে অনেকেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। লেখিকাকে তিনি ফুফু বলে সম্বোধন করলেন এবং জিজ্ঞেস করলেন তিনিও বাড়ি ছেড়ে কোথাও চলে যাবেন কিনা। লেখিকা আসলে করিমের প্রশ্নের উত্তরে কি বললেন, কোথায় যাব? অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কেমন করে যাব? কিন্তু এই পাড়া ছেড়ে লোকে যাচ্ছে কেন? এখানে তো কোনো ভয় নেই। নেই মানে? পেছনে এত কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। হল তো সব খালি, বিরান। যা হবার তা তো প্রথম দুদিনেই হয়ে গেছে। জানো, বাবুদের বাড়িতে তার মামার বাড়ি সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে। তাই নাকি? আমরা তো ভাবছিলাম শান্তিনগরে আমার দুলাভাইয়ের বাসায় যাব। তাহলেই দেখো, ভয়টা আসলে মনে। শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসছে মিলিটারির হাত থেকে পালাতে। আবার তুমি এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরেই যেতে চাচ্ছ নিরাপত্তার কারণে? লেখিকা করিমকে বললেন, লেখিকার সাথে লেখিকার অন্ধ বুড়ো শ্বশুর থাকে। তিনি তার অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কোথায় যাবেন? তিনি তো তার অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কোথাও যেতে পারবেন না। তাছাড়া লেখিকার ধারণা আসলে এখানে কোনো সমস্যা নেই। এখানে কেন সবাই ভয় পাচ্ছে, কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? তখন করিম লেখিকাকে বললেন, ভয় নেই মানে? তাদের বাড়ির ঠিক পেছনেই তো হলগুলো। হলগুলোতে তো হামলা চালানো হচ্ছে। লেখিকা বললেন যে তুমি কি জানো, আমার ওই আত্মীয়ের বাসা শান্তিনগর। শান্তিনগর থেকে সবাই এলিফ্যান্ট রোড চলে আসছে, আর আমি এলিফ্যান্ট রোডে থাকি। অর্থাৎ জাহানারা ইমাম কিন্তু এলিফ্যান্ট রোডে থাকেন, আমি এলিফ্যান্ট রোডে থাকি। তুমি আমাকে বলছো এখান থেকে চলে যাওয়ার কথা? তো চলো আমরা পরবর্তী অংশে দেখে নেই লেখিকা কি লিখেছেন। যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ল। খুব দামি কথা বলেছেন ফুফুজান। আসলে যা কপালে আছে তা হবেই, নইলে দেখেন না ঢাকার মানুষ খামোখা জিঞ্জিরায় গেল গুলি খেয়ে মরতে। আরো একটা কথা শুনেছেন ফুফুজান, নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ। এই অংশটুকুতে করিম লেখিকাকে বলছেন নদীতে নাকি প্রচুর মরা লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা লাশ। এই অংশটুকু পড়ে আমরা এই বিষয়টা স্পষ্ট হতে পারি যে তখন মিলিটারিরা সাধারণ মানুষকে হত্যা করছিলেন এবং পেছনে হাত বেঁধে তাদেরকে গুলি করে নদীতে ফেলে দেওয়া হচ্ছিল। শিউরে উঠে বললাম, রোজই শুনছি করিম, যেখানেই যাই এ ছাড়া আর কথা নেই। কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে, হাত আর চোখ বেঁধে। কত লোকে দেখেছে। এখন শুনছি সদরঘাট, সোয়ারিঘাটে নাকি দাঁড়ানো যায় না,
পচা লাশের দুর্গন্ধে, মাছ খাওয়াই বাদ দিয়েছে এজন্যে। করিমের এ কথা শুনে লেখক শিউরে উঠলেন এবং তিনিও করিমকে বললেন আসলে তিনি যেখানেই এখন যান সেখানেই তিনি এখন মরা লাশ, গুলি এইসবের খবর শোনেন। এটা ছাড়া নাকি আর কোনো কথাবার্তাই কোথাও হয় না। অর্থাৎ লেখিকা করিমকে বললেন তিনি নাকি ইদানিং শুনছেন সদরঘাটে, সোয়ারি ঘাটে মরা লাশের গন্ধে নাকি দাঁড়ানোই যাচ্ছে না। লেখিকার জন্য মাছ খাওয়াই বাদ দিয়ে দিয়েছেন। 10ই মে সোমবার 1971। বেশ কিছুদিন বাগানের দিকে নজর দেওয়া হয়নি। আজ সকালে নাস্তা খাবার পর তাই বাগানে গেলাম। বাগানে বেশ কটা হাইব্রিড টি রোজের গাছ আছে। এই ধরনের গোলাপ গাছের খুব বেশি যত্ন করতে হয়, যা গত 2 মাসে হয়নি। খুরপি হাতে কাজে লাগার আগে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম মাখনের মতো রঙের পিস অর্থাৎ শান্তি, কালচে মেরুর বনি প্রিন্স, আর অ্যানা হার্কনেস ফিকে ও গাঢ় বেগুনি রঙের সিমন, আর ল্যাভেন্ডার, হলুদ বুকানিয়ার, সাদা পাস্কালি। এই অংশটুকু লেখিকা লিখেছেন 1971 সালের 10ই মে সোমবার। এই অংশে আমরা একটি শব্দ দেখতে পেলাম, সেটা হচ্ছে খুরপি। খুরপির অর্থ হচ্ছে মাটি খুঁড়বার জন্য বিশেষ এক ধরনের খন্তা। এই অংশে লেখিকার বাগানের বর্ণনা দিয়েছেন। লেখিকার একটি বাগান আছে, যে বাগানে তার অনেক রকম ফুলের গাছ আছে। এই অংশে আমরা সেই ফুলের গাছগুলো অর্থাৎ সেই ফুলগুলোর নাম দেখতে পাই এবং তিনি গাছগুলোর যত্ন করার জন্য ওই দিন বাগানে গিয়েছিলেন। তিনি সেটার বর্ণনা এখানে দিচ্ছেন। বনি প্রিন্সের 8 ফোঁটা কলিটি এখনো আমার বেডসাইড টেবিলে কালিদানিতে রয়েছে। কলি অবশ্য আর নেই, ফুটে গেছে এবং প্রায় ঝরে পড়ার অবস্থা। পিস এর গাছটায় একটা কলি কেবল এসেছে, যদিও সারা দেশ থেকে পিস উধাও। বাগান করা একটা নেশা, এ নেশায় দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়। গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাববারই অবকাশ পাইনি। এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ করি নেশাটার কথা আমার মনে পড়েছে। লেখিকার ধারণা বাগান করলে মন খুব ভালো থাকে, দুঃখ কষ্ট কিছুটা ভুলে থাকা যায়। তাই লেখিকা এখন বাগান করার দিকে কিছুটা মনোনিবেশ করছেন। 12ই মে বুধবার 1971। জামির স্কুল খুলেছে দিন 2 হলো। সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করছে। 1 তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে, 9 তারিখে মাধ্যমিক স্কুল। জামি স্কুলে যাচ্ছে না, যাবে না। শরীফ, আমি, রুমি, জামি 4 জনে বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না। দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না। দেশে এখন যুদ্ধাবস্থা। দেশবাসীর ওপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া। এই অংশটি পড়ে আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে লেখিকার বড় ছেলের নাম হচ্ছে রুমি এবং ছোট ছেলের নাম হচ্ছে জামি। জামি 10ম শ্রেণীর ছাত্র। সরকার এখন স্কুল খোলার নির্দেশ দিচ্ছেন। এখানে সরকার কিন্তু পশ্চিম পাকিস্তানি সরকারকে বোঝানো হচ্ছে। সরকার জোর করছে স্কুল কলেজ খোলার জন্য। জামির স্কুল খুলে ফেলেছে, অর্থাৎ লেখিকার ছোট ছেলে জামি তার স্কুল খুলে ফেলেছে। জামি স্কুলে যাচ্ছে না। লেখিকা তিনিও কিন্তু চাইছেন না জামি স্কুলে যাক। কেন চাইছেন না? তার কারণ হচ্ছে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে আমাদের দেশের মুক্তি বাহিনীর যুদ্ধ চলছে। এই অবস্থায় লেখিকা মনে করেন কোনো ছাত্রেরই উচিত নয় বই খাতা নিয়ে স্কুলে যাওয়া। লেখিকা অবশ্য তার ছেলের জন্য, জামির জন্য একটা ব্যবস্থা করেছেন। সেটা হচ্ছে লেখিকার স্বামী শরীফ। আমরা এখান থেকে আরেকটা নাম দেখতে পেলাম, সেটা হচ্ছে শরীফ। শরীফ নামের যিনি আছেন তিনি কিন্তু লেখিকার স্বামী। তো লেখিকা বলছেন যে লেখিকা শরীফ অর্থাৎ তার স্বামী, তার বড় ছেলে রুমি
তারা তিনজনে মিলে জামিকে পড়াবেন। জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছে, এবার ও 10ম শ্রেণীর ছাত্র। রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে, তারপর শরীফ আর আমি যে যতটা পারি। জামি তার 2-3 জন বন্ধুর সাথে ঠিক করেছে ওরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে। এটা বেশ ভালো ব্যবস্থা, পড়াও হবে, সময়টাও ভালো কাটবে। অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না। এই অংশটুকু পড়ে আমরা একটা বিষয় স্পষ্ট হলাম, সেটা হচ্ছে জামি লেখিকার ছোট ছেলে, উনি 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। লেখিকা এই অংশে বলছেন লেখিকার বড় ছেলে রুমি যতদিন আছে ততদিন তিনি জামিকে সবকিছু দেখিয়ে দিবেন, পড়াশোনার ব্যাপারে সাহায্য করবেন। যখন রুমি চলে যাবে তখন শরীফ এবং লেখিকা, অর্থাৎ লেখিকার স্বামী যিনি আছেন শরীফ সাহেব, উনি এবং লেখিকা দুজন মিলে তখন জামিকে সাহায্য করবে তার পড়াশোনার ব্যাপারে, পড়াশোনার বিষয়ে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে লেখিকা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে জামি তার ছোট ছেলে তারা তার কিছু সহপাঠীকে নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করবে। এক্ষেত্রে লেখিকার ধারণা যে যদি জামি বাড়িতে বসে পড়াশোনা করে সবাই একসাথে, তাহলে তাদের সময়টাও ভালো কাটবে। এই যে যুদ্ধের যে সময়টা, যুদ্ধাবস্থায় বাড়িতে থাকতে থাকতে সবার মনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারা কেউ কোনো কিছু করতে পারছে না, কোথাও যেতে পারছে না, এই অবস্থায় তাদের হাসফাস লাগবে না, তাদের খারাপ লাগবে না। এই অংশে আমরা একটি শব্দ দেখতে পেলাম, সেটা হচ্ছে অবরুদ্ধ নিষ্ক্রিয়তা। এই শব্দটির অর্থ হচ্ছে রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীনতা। তো চলো এবার আমরা পরের অংশে চলে যাই। 17ই মে সোমবার 1971। রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধহয়। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কুটকৌশল শুরু হয়েছে। আজকের কাগজে 55 জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার, রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীদের নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে রেওনেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখেই সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার সন্দেহ নেই। আজ সকালের কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয়ই স্তম্ভিত হয়ে বসে রইবেন খানিকক্ষণ এবং বলবেন, ধরণী দ্বিধা হও। এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়েবলসও লিখতে পারতেন কিনা সন্দেহ। এই পূর্বে বাংলার কোনো প্রতিভাধর বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হচ্ছে। শিক্ষার্থীরা, এই অংশটুকু পড়ে আমরা একটা বিষয়ে স্পষ্ট ধারণা পাই, সেটা হচ্ছে তখনকার সময়ে যখন আমাদের দেশের সঙ্গে অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যুদ্ধ চলছিল, সেই সময় কিন্তু যারা বুদ্ধিজীবী আছেন অর্থাৎ বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত শিল্পীদের সেই সময় ধরে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকার বিবৃতি প্রদান করা হতো। এই বিবৃতিগুলো তারা কেউ স্বেচ্ছায় দিতেন, কেউ অনিচ্ছায় দিতেন। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারলাম সেটা হচ্ছে আমরা জাহানারা ইমাম সম্পর্কে জানতে পারলাম। আমাদের শহীদ জননী জাহানারা ইমাম আমাদের জন্য, আমাদের দেশের জন্য কতটুকু ভূমিকা রেখেছে সেটা আমরা লেখক পরিচিতির মাধ্যমে জানতে পারলাম। এবং 71-এর দিনগুলি গ্রন্থ থেকে বেশ কিছু অংশ আজকে আমরা আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটি বাড়ি কাজ দিব। বাড়ি কাজটি তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো। স্কুল খোলার পর অবশ্যই তুমি তোমার খাতাটি তোমার শ্রেণীর শিক্ষকের কাছে জমা দেবে। বাড়ি কাজটি হলো, আমরা যতটুকু অংশ পড়লাম এই অংশটুকু পড়ে তখনকার সময়কার যে চিত্র তোমার চোখের সামনে ফুটে উঠেছে সেটা তুমি তোমার খাতায় নিজের ভাষায় লিখবে।
তো শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমরা পুনরায় আবার দেখতে চাও, তবে আমার ঘরে আমার স্কুলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখো।